শেখ হাসিনা এখনো পরিবেশ হয় নাই তিনি ফিরে আসবেন, দিন তারিখ করে তো প্রশ্নই আসে না। আজকে ফিরুক, সব অভ্যুত্থানের শক্তি ওই জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সব একাকার হয়ে যাবে। তার পরিস্থিতি এখনো আসার মতো পরিস্থিতি হয় নাই। আস্থা, বিশ্বাস, একটা সংকট শুরু। এখন সংসদের মধ্যে এটা তো মারামারি করার জায়গা না। আপনার যদি ওইটাকে মেনে নিয়ে আজকে বিচার বিভাগ শুধু একটা বিষয় যদি স্বাধীন হয়, পৃথক হয়, 80% বাংলাদেশের রাজনীতি স্থিতির অবস্থা আসবে। আসলে রাজনীতিতে কি হচ্ছে জনাব এ বি আজিজ? ধন্যবাদ আপনাকে, রাজ্জাকি ভাইকে, দর্শক শ্রোতা। তেমন কিছু হচ্ছে না। আপনি যেভাবে ভূমিকা রাখলেন তাতে মনে হতো যে বিশাল কিছু ঘটে যাচ্ছে, আমার কাছে তা মনে হচ্ছে না। এটা টুকরা ঘটনা রাজনীতিতে, আমাদের দেশের রাজনীতিতে এটা ভয়ঙ্কর কিছু ঘটে, তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এখনো ঘটছে না। হয়তো নাসির হোসেন পাটোয়ারির কথা বলেছেন, হ্যাঁ না, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, আমার কাছে তার ভিডিও আছে। হ্যাঁ, সুতরাং যে অভিযোগটা করা হচ্ছে সরলভাবে সেই ঘটনা না, ঘটনা অন্য। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে। তবে কি ঘটনার পেছনে কোনো ঘটনা রয়েছে? ঘটনার পেছনে কিছুই নাই। তাকে, এটা ঠিক, এখন যেটা বেরোচ্ছে, দুইজন জামাত কর্মী তাকে আক্রমণ করেছে এবং অস্ত্র সহ, এই ভিডিও আছে, তার চেহারাও ধরা পড়ছে। তো এই আচ্ছা, তারপরে আপনি মাস্টার মাইন্ডের কথা হয়তো ইঙ্গিত করেছেন। মাস্টার মাইন্ড সেটা ফ্রাস্ট্রেটিং কথাবার্তা। আমি কি তার এই স্ট্যাটাসে আমি অর্থ বুঝি নাই। কখনো বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সরকারের দ্বন্দ্ব, অন্তর্বর্তীকালীন সরকার আপনার 21-এর সাথে 24-এর সংঘাত তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয় সে এখন একটা ইন্ডিপেন্ডেন্ট লোক, আগে উপদেষ্টা ছিল, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এখন সে, আমার মনে হয় তার অবস্থানকে পরিষ্কার করার জন্য ওরকম একটা কথা, দুর্বৃত্ত কিছু কথাবার্তা লিখে। নিশ্চয় অবগত আছেন, ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছে এবং সেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন। এটা তিনটা জায়গায়, তিনি দুই জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন। আর একটা সৌমিত্র ভৌমিক, তিনি নিজে তার সাক্ষাৎকার নিয়েছেন অনলাইনে। হ্যাঁ, তিনটেই আমার কাছে ধরা আছে এবং তিনটেই আমি পড়েছি। আর আমাদের বাংলাদেশে যে ভারতের পত্রিকায় যেটা ছাপা হয়েছে সেটার বাংলা করেছে। এই ওটা আমার কাছে বলতে, সৌমিত্র ভৌমিক যেটা করেছে, এইটা যেহেতু ডাইরেক্ট শেখ হাসিনা লিখিত উত্তর দিয়েছে, এটা হলো এক্সাক্ট এটা। আর বাকিগুলো আমার কাছে মনে হয়েছে যে ফিরে আসতেছে, উনি এই ভাষায় কথা বলছে বলে আমার মনে হয় না। আর শেখ হাসিনা এখনো পরিবেশ হয় নাই তিনি ফিরে আসবেন, দিন তারিখ করে তো প্রশ্নই আসে না। আজকে ফিরুক, সব অভ্যুত্থানের শক্তি ওই জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সব একাকার হয়ে যাবে। তার পরিস্থিতি এখনো আসার মতো পরিস্থিতি হয় নাই। যেটা আলোচনা একবার হয়েছিল যে তাকে কোথাও সমর্থন দিলে, রিফাইন্ড আওয়ামী লীগ কথা বলছিল না, সেরকম একটা কিছু করলে কিন্তু তার আবার সমর্থন লাগবে। সমর্থন দিলে হয়তো আস্তে আস্তে বোঝাতে পারতো, কিন্তু সেই অনুকূল পরিবেশও তো নাই এখন। কারণ সংসদে তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী আইন করেছে। সুতরাং এখন তো অ্যাক্টিভিটিস করতে পারবে না। তার তো একটা পরিবেশ লাগবে, পরিস্থিতি লাগবে। ধরেন শেখ হাসিনা যখন আসছিল তখন কিন্তু আওয়ামী লীগ কয়েক টুকরো হয়ে যাওয়ার কথা। তখন শেখ হাসিনা তো বক্তৃতাও দিতে পারে না, দাঁড়াইতেও পারে না পলিটিক্স, এরকম। কিন্তু তখন কিন্তু জিয়াউর রহমানের সময় আসলে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার জন্য জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগ যে যখন সারা বাংলাদেশে ঘুরে সংগঠন করে, তখন কিন্তু তাকে কোনো উৎপাত করা হয় নাই, কোনো বাধা দেওয়া হয় নাই। এই জন্য আওয়ামী লীগ সংগঠিত হয়েছে। এরকম অনুকূল পরিস্থিতি তার জন্য কিন্তু তৈরি হয় নাই যে সে টুক করে এসে ঢুকে পড়বে, এত সহজ না বিষয়টা। কিন্তু যেমনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে ভায়োলেন্স চাইলে আমাদের চেয়ে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। এটা গণতন্ত্রের ভাষা। ভায়োলেন্স আসলে এই প্রকাশ্য ব্যবহার, সজীব ভুঁইয়াদের দিন শেষ, এনসিপির দিন শেষ। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যেটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে এক। তারপরে জামাতের পেটের ভিতরে ঢুকে গেছে, তাদের এন্টিটি নাই, তারা সবই। সজীব ভুঁইয়া তো সবচাইতে বড় দুর্নীতিবাজ। সে বলছে না যে ডিপ স্টেট তাদেরকে 29 সাল বলতে, এখনো তাকে সরকার কোশ্চেন না করে না কেন? ডিপ স্টেট কি কি ষড়যন্ত্র করছে বলেন? 29 সাল পর্যন্ত থাকতে চেয়েছে। সে তো ওই শেখ হাসিনার বিচারের সময় ট্রাইব্যুনালে এক্স আইজিপি রাজশাহী করেছে না? সজীব ভুঁইয়াকেও কিছু মাপসাপ করে রাজশাহী করুক, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞেস করুক। তাহলে তো ডিপ স্টেট কি? এখন আমার কাছে তো মনে হয় যে হয়তো এখনো ডিপ স্টেট সক্রিয়। কারণ তার দলের ভিতরে, এনসিপির ভিতরে আপনি খেয়াল করে দেখেন, মতিউর রহমান নিজামীর এক ছেলে দণ্ডপ্রাপ্ত, তিনি ফাঁসি আসামি আমির ছিল, তার এক ছেলে এমপি জামাত থেকে, আর এক ছেলে এনসিপিতে যোগ দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে ডিপ স্টেট এনসিপি কে শক্তিশালী করার চেষ্টা করতেছে, কিন্তু সেটাও হবে না, সেটাও হবে না। ডিপ স্টেট কেন এনসিপি কে শক্তিশালী করার চেষ্টা করবে?
করবে এই জন্যই যে হয়তো তাদের হিসাবে আছে, আমি জানি না, এটা অনুমান বলতে হবে। হয়তো নির্বাচনে হয়তো বা সামগ্রিক বিচারে জামাতের একটা স্টিগমা আছে, তাকে নিয়ে হয়তো আগানো যাবে না, হয়তো এনসিপি কে নিয়ে যদি আগানো যায়। নাহলে মতিউর রহমান নিজামীর ছেলে কেন যাবে বলেন, হিসাব মতো সে তো জামাতে করতে পারতো, সেখানে গেছে কেন? আরো তারা লোক গোছাইতেছে না, ওই ইয়ে করতেছে। আওয়ামী লীগের যে ছিল, বিএনপির ভোট নেওয়া, ওই যে মঞ্জুর সাহেব মেয়র হয়েছিল চিটাগাংয়ের, তার কাছে গেছে তো প্রার্থী করার জন্য, এই জন্য সিটে আসে তাকে হাসনাত আবদুল্লাহ ঘেরাও করছিল ওখানে। এইভাবে বিভিন্ন জায়গায় তো প্রার্থী খুঁজতেছে। সিটিতে আপনার অলরেডি সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দিছে, প্রার্থী ঘোষণা, সজীব ভুঁইয়া একজন প্রার্থী। তো তার তো এখন একটু হিসাব করে কথা বলা উচিত, সে তো প্রার্থী। হ্যাঁ, তারপরে ধরেন আপনার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী খুঁজতেছে, সব জায়গায় প্রার্থী খুঁজতেছে। এখন এটা নির্বাচন যে কি হয় ফাইনালি, ধরেন এও তো হইতে পারে যে জামাত বিএনপি আলাদা আলাদা প্রার্থী দিল, কিন্তু গুপ্ত ভাবে ধরেন এ ওরে ভোট দিল, অমুক সিট ভাগাভাগি করে নিল গুপ্ত ভাবে, এটাও তো হইতে পারে। তো সুতরাং কি হবে এখনই বলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ অ্যাডভোকেট। আবু হেনা রাজাকি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স। রাজনীতিতে এই যে ভায়োলেন্স শব্দের ব্যবহার, সেটাকে আসলে সংখ্যালঘুকে দেয় কিনা, রাজনীতিতে আসলে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক আজিজ ভাই, তাদের সাথে অনেক টকশো আমার হয়, বনিবনা মোটামুটি ভালোই আছে, খারাপ না। বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে যেটা আপনি বললেন যে আসিফ মাহমুদ বলছে কি যে কি বলে ভায়োলেন্সের, ভায়োলেন্স চাইলে আমাদের আমরা ভায়োলেন্স করতে পারি, জুলাই আমাদের অভ্যুত্থানে সাথে দেখিয়েছি। পারবে না। এই জায়গাটায় তো আমাদের যাওয়ার কথা না। কেন যাব? সরকারের বয়স মাত্র 3 মাস, সেখানে আমরা এখানে যাব কেন? কতগুলা প্রি কন্ডিশন ছিল নির্বাচনের আগে। এই যে নির্বাচনটা হলো, নির্বাচন হইল, সবাই ফলাফল মেনে নিছে। সবাই যখন মেনে নিছে তখন ন্যাচারালি 5টা বছর ক্ষমতায় থাকবে বিরোধী দল, সরকারে থাকবে বিএনপি, বিরোধী দলে থাকবে জামাত এনসিপি। এইটাই স্বাভাবিক নিয়ম বা প্রক্রিয়া। এই তো নির্বাচন হইল কেবল। কিন্তু দ্বন্দ্বটা কোথায়? প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু প্রতিশ্রুতি থাকে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়। এবারের নির্বাচনে কিন্তু 2 ধরনের প্রতিশ্রুতি ছিল, একটা ছিল কমন প্রতিশ্রুতি, আর একটা ছিল আনকমন প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি যে জামাত বিএনপির ছিল, সেটা কমন প্রতিশ্রুতির সাথে বিএনপির মিল ছিল। সেটা কি? গণভোট। গণভোটের পক্ষে যদি হ্যাঁ হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন, এবং তারপরে সেই আলোকে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে ওত নেয়া। এই কথাগুলো ছিল কমন প্রতিশ্রুতি। এখন এই নির্বাচন হয়ে যাওয়ার পর বিরোধী দলরা দুইটা শপথই নিছে, সাংসদ হিসাবে একটা, আর ইয়ে হিসাবে আর একটা। বিএনপি বলে ফেললো কি, গণভোট আইনে নাই, সংবিধানে নাই, আর জুলাই সনদের আইনি ভিত্তি নাই, ইত্যাদি ইত্যাদি। আপনি ইউটার্ন নিয়ে নিলেন। এই যে ইউটার্ন নিয়ে নিলেন, তাহলে তো কমন প্রতিশ্রুতি থেকে আপনি বেরোয় গেলেন। কমন প্রতিশ্রুতি যখন বেরোয় গেলেন, আপনাদের ফ্রম ডে 1 দ্বন্দ্ব শুরু হলো। আপনি পরবর্তীকালে যাই বলেন না কেন, যে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয়, কিংবা গণভোট না দিলে পরে, না মানলে পরে নির্বাচন হতো না, এই সমস্ত কথা তখন বলেন নাই, বলতেছেন নির্বাচনের পরে। কিন্তু জনগণ তো সরল মনে আপনাকে ভোট দিছে ওই বিশ্বাসে। তো ওই বিশ্বাস দিয়ে থাকে, তাহলে কমন প্রতিশ্রুতি কিন্তু আপনি সরে গেলেন। এইবার আসেন আনকমন প্রতিশ্রুতি। এটাকে শিফট করে বিএনপি নিয়ে গেল কোথায়? তারা বলছেন যে আমরা আমাদের বহু আগে 31 দফা দিয়েছি। তো বহু আগে 31 দফা দিলে তার ভিতরে অনেক মিল আছে আপনার কমন প্রতিশ্রুতির সাথে, যেটা সবাই একমত। যেমন ধরেন মানবাধিকার কমিশন নিয়ে বিএনপি একমত, সেটা নিয়ে তারা কথা বলবে, কিন্তু মানবাধিকার অধ্যাদেশ যেটা ছিল সেটা তারা পাশ করেন নাই। উপরন্ত 2009টা ফেরত আনলেন। 2009টা কার? আওয়ামী লীগের। 2009 যে মানবাধিকার কমিশন আইন করা হয়েছে, মানবাধিকার আইন, সেটা 2009 শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা করেছে কিংবা আমি মানবো না, এটা আমার বিতর্ক না। আমি জাস্ট লজিকটা দিচ্ছি, যেভাবে রাজনীতি যা খুশি করি তাই, আমি আপনাকে চিত্রটা দিচ্ছি। তারপরে আসেন দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, আপনি মানলেন না। কি বললেন? আরো পোক্ত করে আনবেন, মজবুত করে আনবেন। কেন? 133টার মধ্যে 94টা না কয়টা পাশ করানো হয়ে গেছে, ওগুলো পাশ হইতো, পোক্ত তো পরেও করা যায় সংশোধনের নামে। এই যে আপনি ইউটার্ন নিলেন দ্বন্দ্ব 2 দিন থেকে,
অর্থাৎ সরকার এবং বিরোধী দলের মধ্যে আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলছেন। এইবার আসেন পরিষ্কার সুস্পষ্ট ভাষায়, এই আজকে যারা ক্ষমতায় তাদের সংবিধানে বলা আছে, পরিষ্কার ভাষায় বলছি যে বিচার বিভাগ সংস্কার না, একের পরিষ্কার বলা আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন। সেই পৃথক সচিবালয় করার লোড তাদেরকে নিতে হয় নাই। সেই পৃথক সচিবালয়টা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন, এবং সেটা যখন উদ্বোধন হয় তখন আজকের যিনি আইনমন্ত্রী তখন তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, অত্যন্ত বাহবা দিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। এবং ক্ষমতা আসার পর একটা প্রতিষ্ঠিত সচিবালয় যখন আপনি বিলুপ্ত করে ফেলেন, এটা কি বার্তা দিলেন আপনি? ইতিমধ্যে আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন আমি বলি শেষ করে দিচ্ছি। কিন্তু হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যেন উত্তেজনা দেখছি, তার নেপথ্যে কোনো কিছু রয়েছে কিনা, কোনো কিছু আড়াল করার চেষ্টা চলছে কিনা, আমি সে আলোচনায় ফিরতে চাই। বিরতি এটা শেষ হইল না তো, আমি এটা শেষ করি আপনার কাছে। এই দর্শক জনতন্ত্র গণতন্ত্র এই পর্যায়ে বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি, হঠাৎ রাজনৈতিক উত্তেজনা নিয়ে আপনি বলছিলেন যে সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি। হ্যাঁ, যেখানে ছিলাম এই যে কমন প্রতিশ্রুতি এবং আনকমন, এবং তার যেহেতু আনকমনটা বলছে এই জন্য তারা কিন্তু পরে দাবি করছেন যে আমাদের নির্বাচনী ইশতেহারে অনেক কিছু আছে, এবং সে কারণে এই যে ফ্রম ডে ওয়ান আপনার একটা সেট আপ করা বিচার বিভাগের আলাদা সেট আপ, এটা বাংলাদেশের নজির নাই। একটা সচিবালয় হয়েছে, সেটাকে আপনি বিলুপ্ত করে দিচ্ছেন। ওটা দিয়ে আপনার ইন্টেনশন পরিষ্কার যে বিচার বিভাগকে আপনারা স্বাধীন করতে চান না, নির্বাহীর অধীনে রাখতে চান, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে। সুতরাং বিচার বিভাগ ভাববে এই যে হ্যাঁ আমার নিয়োগকর্তা এরা, এই যেমনিভাবে ইউনূস সরকার বলছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা। এই যে জিনিসটা করা হইলো, ওখান থেকে মনে করেন আস্থা বিশ্বাস একটা সংকট শুরু। এখন সংসদের মধ্যে এটা তো মারামারি করার জায়গা না। আপনার যদি ওইটাকে মেনে নিয়ে আজকে বিচার বিভাগ শুধু একটা বিষয় যদি স্বাধীন হয়, পৃথক হয়, 80% বাংলাদেশের রাজনীতি স্থিতির অবস্থা আসবে। কারণ সবাই ভাববে বিচার বিভাগ স্বাধীন। যার জন্য রামিস হত্যা হইল, তার বাবা বলতেন আমি বিচার চাই না। এটার মানে এই উনি বিচার চান না, এটার মানে হলো বার্তা দিছে যে বিচার নাই দেশে। এই যে ওখান থেকে কনফ্লিক্ট শুরু, কিন্তু এটার বহিঃপ্রকাশ করার রাস্তা কি? বহিঃপ্রকাশ করার রাস্তা এই যে তারা এখান থেকে ডিসস্যাটিসফাইড, তারা কিন্তু এখন নানান জায়গায় গিয়ে বলে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যায়, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা হবে, এগুলো হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যাক, আজিজ ভাই যাক, আর রাজ্জাকি যাক, আপনার গায়ে যখন ডিম মারা হয়, কিছু থ্রো করা হয়, নিশ্চয়ই রাজনীতি মুক্ত রাজনীতিবিহীন কোনো ব্যক্তি এটা করে না। একটা নিশ্চয়ই যারা করেন, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যার গায়ে লাগে তিনিই বলেন, তারাই করেন। তারা কারা? তারা কারা সেটা আপনাকে বের করতে হবে। জনাব আজিজ যেমনটি বলছিল, দুজন জামায়াতের কর্মী টিম নিক্ষেপ করেছে, তাহলে আইনের আওতায় নিয়ে আসেন। আপনাদের ভেগ টার্মে কথা বললে চলবে না। দুইজন জামাতের কর্মী যদি করে থাকে, টেক দেম ইনটু দ্য কাস্টডি, এবং সেখানে আইন তো এখানে বসা আছে। এখন এই যে এটা পারতেছে না কেন? আপনি কিন্তু যখন ইউটার্ন নিয়ে নিলেন, আপনার নির্বাচনের আগের প্রতিশ্রুতি যেগুলো দিছিলেন, যে ফর্মেই দেন, জনগণ আপনাকে আস্থায় নিছিল, কিন্তু সেটা আপনি একেবারে ভেঙে খান খান করলেন, এবং লেটেস্ট একদম হাতে কলমে খান খান করে দিলেন। ওই জায়গাটায় সচিবালয়টাকে বিলুপ্ত করে তার কর্মকর্তা কর্মচারীদেরকে বিচার বিভাগের আওতায় নিয়ে আইন মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসলেন। ওখান থেকে কনফ্লিক্ট শুরু। সরকারের প্রথম 100 দিনকে বলা হয় হানিমুন পিরিয়ড। বিরোধী দল কি আসলে খুব দ্রুত কনক্লুশনে পৌঁছে যাচ্ছে যে তারা সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, বা সরকার স্বৈরাচারের পথে হাঁটছে? হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই। ওরিয়েন্টেশনও যদি বলেন, আপনি যদি কম্পেয়ার করেন তাহলে ওইভাবে আপনি আমাদের জনাব প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি কি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। ওনার বাবা ছিলেন জেনারেল জিয়া এবং উনি ছিলেন প্রেসিডেন্ট। এই এক্সপিরিয়েন্স তার আছে, যত ছোটই থাক। তারপরে আসেন বেগম খালেদা জিয়া, 10 বছরের অভিজ্ঞতা, টোটালটা উনি দেখছেন যে রাষ্ট্র কিভাবে চালায়। তারপরে বহির্বিশ্বে বসে উনি 17 বছর তার দলটাকে টিকিয়ে রেখেছেন। তাহলে রাজনৈতিক প্রজ্ঞা, এক্সপিরিয়েন্স তার আছে। এটা যদি আপনি কম্পেয়ার করেন, পাশাপাশি যদি ইউনুসকে আনেন, ইউনুস সাহেব ওত নিল 8 তারিখ, তারপরে 3 দিন পর থেকে দুনিয়ার যত আন্দোলন তার বিরুদ্ধে আসছে। একটা বারো কি এই দেশের লোক বলছে যে উনি তো রাজনীতিবিদ না, উনি এগুলা বোঝেন না, এই দাবি তো আপনি এখন নিয়ে আসছেন কেন? হ্যাঁ, এটা কি কেউ ফিল করছে? সেটা আগুনের মধ্যে বসছিল। আর উনি এত বিজ্ঞ রাষ্ট্র নিয়ে কি আপনি এরকম টার্মোরাল সিচুয়েশনের মধ্যে 100 দিন হানিমুন পিরিয়ড নিবেন কেন? তাহলে তো ইউনুস সাহেবের সময় যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলন এখন নাই কেন? সেই আন্দোলনগুলো আবারও বলছি কোনো ব্যক্তি করেননি,
দলমুক্ত কোনো ব্যক্তি করেননি, দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো ব্যক্তিরা করেননি। সুতরাং ইউ হ্যাভ টু পে ফর ইট। যেইটা আপনারা করেছেন, যেই করেন না কেন, সেটা আপনাকে রিটার্ন আসবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজাকে। জনাব এম এ আজিজ জামায়াত অভিযোগ করছে সরকার রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ বাটোয়ারা, দখল আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। সরকার ইতোমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার কি ইতোমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে? না, দেখেন, এটা রাজনৈতিক বক্তব্য। জনবিচ্ছিন্ন এখনই হবে কেন? হতে পারে আওয়ামী লীগ হচ্ছে না, হয়েছে না, ফেসিবাদী হয়েছে না, সেটা তো দেশের স্বাধীনতা তো আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, কিন্তু হয়েছে তো এ দলও হতে পারে। কিন্তু এখনই যেটা বলছে তা না। আমি বলছি যে তারা এখন মাইলেজ পেতে চায়, আন্দোলন করেন। পার্লামেন্টে বসে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করছেন, তখন ভাবছে যে খুব সুখ সুখ লাগছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। এনসিপি কিন্তু বয়কট করছে, ওয়াকআউট করেছে। কিন্তু আওয়ামী লীগ এখন যান, আন্দোলন করেন, আন্দোলন করেন, বক্তৃতা দেন কেন? আন্দোলন করেন, আন্দোলন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ঠিকই 2/3 মেজরিটি বিএনপি নিষিদ্ধ করে দিতে পারে। আপনার জন্য আবার ধরেন আওয়ামী লীগ আসলো বা জামাতি ক্ষমতায় আসলো, আবার বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার আওয়ামী লীগ 100 বছর পরে, 10 বছর পরে আসলো, আবার বিএনপিকে। অর্থাৎ এটা হলো সবার মাথার উপরে করুক। গণতান্ত্রিক, যদি গণতন্ত্র চান, এই আইন করাটা সমর্থন করা উচিত হয় নাই। যেমন বলি 5ই আগস্টের পরে যখন মোস্তাক যখন সব জেলখানা পূরণ করে ফেলছে, তখন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, যে অ্যাক্টে কেউ কোনো আইনের কাছেও যেতে পারে না, কোর্টের আদালতের কাছে যেতে পারে। 80% লোক ধরে ফেলছিল আওয়ামী লীগের করা আইনে। তো এই আইনটা আপনারা করছেন না। এটা আমি তো বলবো যে বিএনপি জামাত মিলেই করছেন, তো সংসদে আইন করছেন, তো নিজেদের গাড়ি নিজেরা তরবারি ঝুলাইছেন না। তো এই জন্যেই। আর রাজ্জাকি ভাই যেগুলো বললো, এটা তো উনি বলেনি। আমি তোর উল্টাটা বলি, যে ধরেন আপনার প্রথম থেকে আমি বলছি যে এই যে আপনাদের কালের কণ্ঠে ছাপা হয়েছে, 133টা অধ্যাদেশে রাষ্ট্রপতি 133টা স্বাক্ষর করে নাই। এটা বার করলেন না কেন? 133টা আদেশ উত্থাপন করে 16টাকে আপনি টাইম বার করে দিলেন, 16টা টাইম বার করে দিলেন, এবং বলা হলো যে আরো শক্তিশালী করে আপনার আনা হবে নেক্সট পার্লামেন্টে। নেক্সট পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অথবা আপনি যদি এগুলোর টাইম বার, যেমন বিচারালয়ের সেক্রেটারিয়েট হয়ে গেছিল, এটার ব্যাপারে আপনি বলতেন শক্তিশালী কি কি হইতে পারে, বলতে পারতেন। সরকারের কথা বলছি, না, ওই বলতে পারতেন। করে দিলেন। বলেন নাই তো। এখন তো প্রশ্ন উঠবেই যে রাজাকি ভাই প্রশ্ন উঠাচ্ছে, এই প্রশ্ন তো উঠবেই। তা আমার কথা হলো কি শক্তিশালী করতে? আমার যুক্তি আছে যে ধরেন 133টা অধ্যাদেশ যদি হয়, আপনি যদি ভাগ করেন, 18 মাসে ভাগ করেন, 4.06 আমি ভাগ করে দেখছি, এটা প্রত্যেক দিনে অধ্যাদেশ জারি করতে হয়। উনি ভালো জানেন যে একটা মিনিস্ট্রিতে ড্রাফটিং সেল থাকে, এটা জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেড থাকে, তারা বিশেষজ্ঞ। এতগুলো যে অধ্যাদেশ জারি করছে, মানে আইন, এই আইন যদি ওইভাবে প্রত্যেক দিন 4টে করে অধ্যাদেশ নাজেল করে থাকে, এগুলো তো অবশ্যই বিশেষজ্ঞ দেয়া, আইন বিশেষজ্ঞ দেয়া, রাজ্জাকি ভাই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তাদের মতো লোক লাগবে। কেন নিতে পারবে না? এটা তো সংসদের অবশ্যই সেখানে সংসদীয় কমিটি করা হলো 7 জনের, অপোজিশন গেল না। কিন্তু জনাব এম এ আজিজ, রাজনীতিতে তর্ক বিতর্ক চলবে, প্রশ্ন উঠবে, সেটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক বক্তব্যে যখন আমরা দেখি ব্যক্তিগত আক্রমণ কিংবা সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেটা কি আসলে কোনোভাবে সমর্থনযোগ্য না, কিনা? আমি সেখানে- আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র নিয়ে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসি স্টিল। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনীতিতে প্রশ্ন উঠবে, তর্ক থাকবে, যুক্তি থাকবে, বিতর্কও থাকবে, দোষারোপের রাজনীতি বা পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতিও আমরা দেখেছি। কিন্তু বর্তমান সময় আমরা দেখি যে রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ কিংবা সহনশীলতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই বিষয়টিকে না, কিভাবে দেখেন? দেখেন, যারা এই সহনশীলতার ইয়েটা পার দিয়ে যাচ্ছে, এরা কিন্তু রাজনীতির আরো ট্রেনিং লাগবে। তারা কিন্তু পরিষ্কার না। এটা যে করে, তর্ক বিতর্ক থাকবে, পার্লামেন্ট আছে।